আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ফারুক আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে তথা অ্যাস্ট্রোনমি নিয়ে। ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আজকে আমরা শিখব বিগ ব্যাং মডেল। আজকে আমরা জানব বিগ ব্যাং মডেল নিয়ে। তো মহাবিশ্বের সৃষ্টি বা মহাবিশ্বের উৎপত্তি এটা সম্পর্কে আমরা জানবো, অথচ বিগ ব্যাং মডেল সম্পর্কে জানবো না, এমনটা হতে পারে না। বিগ ব্যাং মডেল মহাবিশ্ব সৃষ্টির সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত। তো মহাবিশ্বের প্রসারণ সম্পর্কিত হাবলের যে সূত্রটা আমরা এর আগে দেখেছিলাম, এই সূত্রটা যখন প্রকাশিত হয়ে পড়লো তখন কিন্তু মহাবিশ্ব আসলে সৃষ্টি হয়েছিল কিভাবে সেই গবেষণাটা শুরু হয়ে যায়। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল সে বিষয়ে অবশ্য দুইটা মতবাদ আমাদের সামনে রয়েছে। এক নাম্বার হচ্ছে এই বিগ ব্যাং মডেল, আর দুই নম্বর হচ্ছে তোমার স্টেডি স্টেট মডেল। এক নম্বর হচ্ছে তোমার বিগ ব্যাং মডেল, আর দুই নম্বর হচ্ছে স্টেডি স্টেট মডেল। অর্থাৎ স্টেডি স্টেট মডেল বলতে স্থির অবস্থা মডেল, স্থির অবস্থা মডেল। তো 1927 সালে বেলজিয়ামের জ্যোতির্বিদ জর্জ লেমেইটার প্রথম মহাবিশ্বের যে মহাবিশ্বটা যে প্রসারণশীল, এই প্রসারণশীল বিশ্ব সংক্রান্ত তত্ত্ব প্রদান করেন, যা 1929 সালে বিজ্ঞানী হাবল কর্তৃক প্রকাশিত যে হাবলের সূত্র আছে সেই সূত্রের সাথে কিন্তু মিলে যায়। বিজ্ঞানী হাবলও কিন্তু তার পর্যবেক্ষণকৃত ফলাফল প্রকাশ করার পর একটা উপসংহার টেনেছিলেন এভাবে যে এই মহাবিশ্বটা ক্রমশই প্রসারিত হচ্ছে। তো এই সত্য থেকে আমরা অনুধাবন করতে পারি যে এই মহাবিশ্ব যেহেতু প্রসারিত হচ্ছে, তার মানে মহাবিশ্ব অতীতে কী ছিল, আরও ছোট ছিল। পর অবশ্য 1931 সালে বিজ্ঞানী লেমেইটার আরও প্রস্তাব করেন যে এই যে প্রসারণশীল মহাবিশ্ব, এই প্রসারণশীল বিশ্বকে যদি সময়ের সাথে পিছিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা দেখব যে এই সুদূর অতীতে মহাবিশ্বের সকল ভর এবং শক্তি অকল্পনীয় একটা ক্ষুদ্র আয়তনের কেন্দ্রীভূত হয়েছিল, যাকে তিনি আদিম পরমাণু নাম দিয়েছিলেন। বিজ্ঞানী লেমেইটার কি নাম দিয়েছিলেন? আদিম পরমাণু বা প্রাইমিভেল অ্যাটম। এই প্রাইমিভেল অ্যাটম বা আদিম পরমাণু মানে এখান থেকেই কিন্তু তোমার সেই স্থান ও কালের উদ্ভব। আমরা যে আজকে স্থান বুঝি বা কাল বা সময় বুঝি, এই স্থান এবং কালের উদ্ভব কিন্তু এই যে তোমার সেই কল্পিত আদিম পরমাণু থেকেই। যেমনটা ধারণা করা হয়েছিল যে এই মহাবিশ্বটা আগে এই সুদূর অতীতে সৃষ্টি লগ্নে কীরকম ছিল, এরকম যে অত্যধিক ঘনত্বের একটা অকল্পনীয় ক্ষুদ্র আয়তনের মানে একটা আদিম পরমাণুর মতো ছিল। তো বিগ ব্যাং মডেলের শুরুও কিন্তু এখান থেকেই। এই জন্য এই জর্জ লেমেইটারকে এই তোমার বিগ ব্যাং মডেলের কিন্তু জনক বলা হয়। তাহলে জর্জ লেমেইটারকে বলা হয় বিগ ব্যাং মডেলের জনক। এবার এই যে মহাবিশ্ব যদি এখন সম্প্রসারিত হয়েই থাকে তাহলে অবশ্যই তার ঘনত্বটা কী হবে বা ডেনসিটিটা কী হবে, ক্রমাগত কমছে। কারণ আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়াল টু
ভর বাই আয়তন, তাহলে এম বাই ভি। তাহলে মহাবিশ্ব যদি প্রসারিত হতে থাকে তাহলে অবশ্য আয়তনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আয়তন যদি বাড়তেই থাকে তাহলে তোমার ভর তো আর সৃষ্টি হচ্ছে না, তার মানে ঘনত্ব কি হতে থাকবে, কমতে থাকবে। তো এই যে মহাবিশ্বের সম্প্রসারণশীলতার সাথে মহাবিশ্বের ঘনত্ব কমার একটা ডিরেক্টলি রিলেশন স্থাপন করা, এটা প্রথম কিন্তু করেছিলেন জর্জ গ্যামো। জর্জ গ্যামো 1946 সালে কিন্তু এই রিলেশনটা স্থাপন করেন। কি রিলেশন, যে মহাবিশ্বের ঘনত্বের সাথে মহাবিশ্বের সম্প্রসারণশীলতার। তিনি প্রথম এসেই এই কনসেপ্টটা আবার দেন যে মহাবিশ্ব প্রথমে কী ছিল, যে একটা পুঞ্জীভূত বিন্দু হিসেবে ছিল। সেই বিন্দুটার নাম আবার তিনি দেন অনন্য বিন্দু, অনন্য বিন্দু বা সিঙ্গুলারিটি। তাহলে লেমেইটার কিন্তু যেটা দিয়েছিলেন আদিম পরমাণু, যেটাকে প্রাইমিভেল অ্যাটম বলা হয়, আর জর্জ গ্যামো এসে সেই বিন্দুটার নাম দিলেন কি, অনন্য বিন্দু বা সিঙ্গুলারিটি। কনসেপ্ট দুটা কিন্তু একই, শুধু মডেল দুটো আলাদা। তো এই মহাবিশ্বের বয়স সম্পর্কে জর্জ গ্যামো যে প্রেডিকশনটা করেন সেটা হচ্ছে তোমার 10 × 10⁹ থেকে 20 × 10⁹ ইয়ার বা এত বছর। তার মানে দেখো, আমরা কিন্তু এই যে এর আগে যে হাবলের যে একটা প্রেডিকশন দেখেছিলাম ইয়ার সম্পর্কে, কি বলে তোমার এই মহাবিশ্বের বয়স সম্পর্কে, দেখো সেটার সাথে কিন্তু প্রায় হুবহু মিলে যায়। অর্থাৎ এই রেঞ্জটাও কিন্তু তোমার সেই হাবলের যে প্রেডিকশনকৃত তোমার এই মহাবিশ্বের বয়স, সেই রেঞ্জটার সাথেও কিন্তু এটা হুবহু মিলে যায়। তো এবার আসি আদিতে মহাবিশ্বের যে অকল্পনীয় ঘনত্বের বিষয়টা আমরা এর আগে জানলাম। তো এই আদিতে এই মহাবিশ্বের এই ঘনত্ব তো ছিল মনে করো কি অকল্পনীয় রকমের বেশি। সাথে সাথে ঘনত্বের ব্যাপার তো আসলোই, তো জর্জ গ্যামো প্রথম এর সাথে কিন্তু উষ্ণতা বা তাপমাত্রার ব্যাপারটাও জুড়িয়ে দেন বা সেট করেন, তাপমাত্রার ব্যাপারটা এর মধ্যে নিয়ে আসেন, বা উনি এর সাথে তাপমাত্রার যে একটা ব্যাপার আছে, উষ্ণতার যে একটা ব্যাপার আছে সেটাও বলেন। আদিম মুহূর্তে মহাবিশ্ব প্রচণ্ডভাবে উষ্ণ ছিল বা গরম ছিল। জর্জ গ্যামো এসে মানে সেটাই বললেন যে আদিম মুহূর্তে এই মহাবিশ্বটা কী ছিল, যে প্রচণ্ডভাবে উষ্ণ ছিল বা গরম ছিল। এই উষ্ণতা থেকে মনে করো তাপ বিকিরণ করতে করতে, মানে রেডিয়েশন অর্থাৎ হিট রেডিয়েশন করতে করতে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে আমাদের এই মহাবিশ্বটা। এবং হিট যে রেডিয়েশন করছে, এই রেডিয়েটেড এই রশ্মিগুলো কিন্তু এখনও মহাবিশ্বে বিচরণ করছে। মানুষ চাইলেই কিন্তু সেই হিট রেডিয়েশনগুলো ধরতে পারে। এবং তার যে মডেলটি, যেহেতু সেখানে উষ্ণতা বিষয়টা এসেছে, তাই তার এই মডেলটাকে বলা হতো যে হট বিগ ব্যাং মডেল। জর্জ লেমেইটার যেটা বলছিলেন সেটা শুধুই বিগ ব্যাং মডেল, কিন্তু জর্জ গ্যামো যেহেতু তার সাথে তোমার এই উষ্ণতাটা জুড়িয়ে দিলেন, এজন্য তার এই মডেলটার নামকরণ করা হচ্ছে হট বিগ ব্যাং মডেল। এই গ্যামো এক ধরনের, এর সাথে সাথে আবার এক ধরনের বিকিরণের ধারণা দেন, যার নাম হচ্ছে তোমার অবশিষ্ট বিকিরণ বা রেমন্যান্ট রেডিয়েশন। রেমন্যান্ট রেডিয়েশন বা অবশিষ্ট বিকিরণ। অবশিষ্ট বিকিরণটা আসলে কি বোঝাচ্ছে, যে এই যে বিগ ব্যাং যখন মনে করো ঘটছিল, তখন কিছু পরিমাণ হিট রেডিয়েট হয়েছে। তো সেই রেডিয়েটেড হিটের কিছু পরিমাণ এখনও মহাবিশ্বে অবশিষ্ট থাকার কথা, যেটাকে আমরা কিন্তু এই রেমন্যান্ট রেডিয়েশন বলছি। তো এই রেমন্যান্ট রেডিয়েশন যদি কিনা আমরা ধরতে পারি বা ডিটেক্ট করতে পারি, তাহলে তখন সেটা কি মিন করবে, যে বিগ ব্যাং বলতে আসলে একটা কিছু ঘটছিল কি না সেটা কিন্তু বোঝা যাবে এই রেমন্যান্ট রেডিয়েশনটা শনাক্ত করতে পারলে। পরবর্তীতে সেটা ডিটেক্ট করা সম্ভব হয়েছিল কিনা একটু পরে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। তো বিগ ব্যাং নামটা, এই যে আমরা নামটা দিচ্ছি যে বিগ ব্যাং বলতেছি আমরা, তো এই বিগ ব্যাং নামটা কিন্তু
তোমার এই বিগ ব্যাং মডেলের একজন ঘোর বিরোধী ফ্রেড হয়েল 1949 সালে যখন উনি বিবিসি রেডিওতে একটা সাক্ষাৎকার দেন, তো ওই সাক্ষাৎকারে কিন্তু উনি এই বিগ ব্যাং কথাটাকে বা এই টার্মটাকে উনি ব্যঙ্গ করে উল্লেখ করছিলেন। অর্থাৎ এই যে মহাবিস্ফোরণ বা মহাসম্প্রসারণ আমরা বলি, এই মহাসম্প্রসারণ বা মহাবিস্ফোরণকে উনি ব্যঙ্গ করে কিন্তু বিগ ব্যাং নামে উল্লেখ করেছিলেন। তো মহাবিশ্বের ঘনত্ব এখন এই যে তাহলে আরেকটি কথা বলে নেই, এই যে ফ্রেড হোয়েল এই ফ্রেড হোয়েল যে তোমার এই বিগ ব্যাং কথাটাকে ব্যঙ্গ করে বললেন, কেন উনি বিগ ব্যাংয়ের বিরোধীতে ছিলেন? তার কারণটা হচ্ছে এই মহাবিশ্বের ঘনত্ব এখন যেমনটা আছে অতীতেও তেমনটা ছিল, এই একটা ধারণা থেকেই কিন্তু 1948 সালে বিজ্ঞানী ফ্রেড হোয়েল, তারপরে হারম্যান বন্ডি ও থমাস গোল্ড, এনারা কিন্তু এই তিনজন কিন্তু এই বিগ ব্যাংয়ের বিপরীত একটা মডেল, স্থির অবস্থা মডেল উপস্থাপন করেন, যেটাকে আমরা এই যে স্টেডি স্টেট মডেল বলতেছি। তাহলে এই স্টেডি স্টেট মডেল ধারণা দেন কারা? এই ফ্রেড হোয়েল, তারপরে হারম্যান বন্ডি এবং থমাস গোল্ড, এনারা স্থির অবস্থা মডেল দেন। এটা কিন্তু আবার বিগ ব্যাং মডেলের বিপরীত। তো এই জন্য কিন্তু ফ্রেড হোয়েল কিন্তু বিগ ব্যাংকে উনি স্বীকার করেন না। তো যাই হোক, তো এই যে স্থির অবস্থা মডেল ওরা উপস্থাপন করলো, এই মডেলের কি বলা ছিল? তো এই মডেলের মতে মহাবিশ্বের কিন্তু কোনো শুরু নেই। ওরা বলছিল যে মহাবিশ্ব অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং শুধু তাই নয়, ওরা আরেকটা কথা, যেটা ইম্পর্টেন্ট কথা বলছিল, সেটা হচ্ছে মহাবিশ্বের গড় ধর্মাবলী অপরিবর্তিত থাকবে। তো গড় ধর্মাবলী যেমন ঘনত্ব অপরিবর্তিত থাকবে। তার মানে কি বিষয়টা কেমন মনে হচ্ছে? যে আমরা যেহেতু বলতেছি যে এটা হচ্ছে সম্প্রসারণশীল, এই মহাবিশ্বটা যেহেতু সম্প্রসারণশীল, তার মানে আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কিন্তু কী হয়ে যাওয়ার কথা? কমে যাওয়ার কথা। কিন্তু এরা কি বলতেছে যে এই যে ধর্মাবলী বা গড় ধর্মাবলী অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটা গড় ধর্মাবলীর মধ্যে একটা ধর্ম ধরে নিতে পারি ঘনত্ব, সেটা অপরিবর্তিত থাকবে। তো সেটা কি করে হয়? তো তখন তারা যেটা বলল সেটা হচ্ছে যে ঘনত্ব অপরিবর্তিত থাকা সম্ভব যদি এই সম্প্রসারণশীল মহাবিশ্বে সর্বদা একটা নতুন ভরের সৃষ্টি হয়। তো নতুন ভরের সৃষ্টি হবে মানে কি একটা, যদি তার মানে কি দেখো, ঘনত্ব যদি অপরিবর্তিত থাকতে হয় আয়তন বৃদ্ধির সাথে সাথে, তার মানে কি তোমার এই ভরকেও কি বৃদ্ধি পেতে হবে, মানে আয়তন বাড়ার সাথে সাথে ভরও বৃদ্ধি পেতে হবে, তবেই না তোমার এই ঘনত্বটা কনস্ট্যান্ট থাকবে। তো তার মানে ভরকে বৃদ্ধি পেতে হবে। এজন্য ওরা বলল যে সর্বদা একটা নতুন ভরের সৃষ্টি হতে হবে। তো বলা হয় যে মহাবিশ্বে এমন হারে বস্তু সৃষ্টি হচ্ছে যে প্রসারিত হলেও মহাবিশ্বের ঘনত্ব প্রায় একই থাকছে। তার মানে এই যে ভর যে হারে ভরটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না। বিষয়টা এরকম যে মহাবিশ্বে এমন হারে বস্তুটা সৃষ্টি হচ্ছে তার দরুন এই যে প্রসারিত হলেও সেটা মহাবিশ্বের ঘনত্ব প্রায় কি একই থাকছে, অর্থাৎ কমে যাচ্ছে না কিন্তু। ফলে মহাবিশ্বের যে দিক নিরপেক্ষতা ও সমসত্বতা ব্যাহত হচ্ছে না। আর এর জন্য প্রয়োজন অর্থাৎ মহাবিশ্বের ঘনত্ব যদি আমরা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতি বিলিয়ন বছরে প্রতি ঘনমিটারে মাত্র একটা করে হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হওয়া। তার মানে এই স্টেডি স্টেট মডেল অনুযায়ী বা ফ্রেড হোয়েল, তারপর হারম্যান বন্ডি, থমাস গোল্ড, এনাদের বক্তব্য অনুযায়ী যে মহাবিশ্বের প্রসারণশীলতা যদি ধরেও নেওয়া হয়, তাহলেও ঘনত্ব অপরিবর্তিত থাকতেছে, আর তার জন্য ভর বৃদ্ধি প্রয়োজন। আর ভর বৃদ্ধিটা কীরূপ প্রয়োজন? যে প্রতি বিলিয়ন বছরে 1 বিলিয়ন বছর পর পর প্রতি ঘনমিটারে মাত্র একটা করে হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হওয়া প্রয়োজন। তাহলেই এই দেখা যাবে যে মহাবিশ্বের গড় ঘনত্বটা কি থাকবে? ধ্রুব থাকবে। তো তাদের এই যে রিভার্স স্টেডি স্টেট মডেল এবং এই যে বিগ ব্যাং মডেল, দেখো দুইটা মডেল কিন্তু একদম এখন পরস্পর বিপরীত অবস্থায় দাঁড়ায় গেল। তো এই রিভার্স স্টেডি স্টেট মডেলটাও আমরা ফেলতে পারছি না। আবার বিগ ব্যাং মডেল যেহেতু সম্পূর্ণরূপে একটা অপোজিট এটার, তাই এই বিগ ব্যাং মডেলকেও কিন্তু আমরা ছেড়ে দিতে পারছি না।
কারণ এটি অনেক বেশি পপুলার। এই বিগ ব্যাং মডেলটা কিন্তু অনেক বেশি পপুলার, অনেক বিজ্ঞানীদের দ্বারা এটা মানে অনেক বিজ্ঞানীদের কাছে এটি গ্রহণযোগ্য। তো এই দুই ধরনের মডেলের মধ্যে এই যে একটা বিরোধ দেখা দিল, এই বিরোধের নিষ্পত্তি কিন্তু ঘটতে পারে মানে একটা জিনিস যদি আমরা শনাক্ত করতে পারি। এই বিরোধের নিষ্পত্তি তখনই ঘটবে যখন আমরা ওই যে রেমন্যান্ট রেডিয়েশনটা পড়লাম, ওই রেমন্যান্ট রেডিয়েশনটা যদি ধরা পড়ে, তাহলে সেই দিনই কিন্তু আমরা বিগ ব্যাং মডেলকে একটা চালকের আসনে নিয়ে যেতে পারবো বা নিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ বিগ ব্যাং মডেলকে সার্থকতা দেওয়ার জন্য কিন্তু এই রেমন্যান্ট রেডিয়েশনটা আবিষ্কার করা অনেক বেশি জরুরি ছিল। তো অবশেষে 1965 সালে আর্নো অ্যালান পেনজিয়াস ও রবার্ট উইলসন নামে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে আর্নো অ্যালান পেনজিয়াস আর একজন হচ্ছে রবার্ট উইলসন, এই দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। মানে হচ্ছে কি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তাহলে ওরা এই রেডিয়েশনটা আবিষ্কার করলো। আর এই রেডিয়েশন বা বিকিরণটাই কিন্তু হচ্ছে আমাদের সেই কি রেমন্যান্ট রেডিয়েশন। এরপরে আবার নাসা কিন্তু আবার কি বলে 1989 সালে এবং 2001 সালে দুইটা স্যাটেলাইট প্রেরণ করেন। 1989 সালে যেটা প্রেরণ করেন সেটা হচ্ছে কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার, যেটাকে সংক্ষেপে কবি বলা হয়, COBE, কবি। আর 2001 সালে যে স্যাটেলাইটটা প্রেরণ করেন তার নাম হচ্ছে উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানাইসোট্রপি প্রোব। এটাকে সংক্ষেপে লেখা হয় WMAP। এই দুইটা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে তারা কিন্তু এই রেমন্যান্ট রেডিয়েশনটা শনাক্ত করে। এই রেডিয়েশন শনাক্ত করার জন্য যে মানে আমরা যে আধুনিক তত্ত্ব আমরা যারা গ্রহণ করি সেটা কিন্তু এই WMAP থেকেই। তো যাই হোক, এই যে সব কিছু মিলে আমরা যদি স্থির অবস্থা মডেল এবং এই বিগ ব্যাং মডেল, এই দুইটা মডেলের মধ্যে যদি আমরা একটা কম্পারেটিভলি অ্যানালাইসিস করি, তো শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখব এই বিগ ব্যাং মডেলই কিন্তু জয়ীর হাসি হাসছে। তার মানে এই বিগ ব্যাং মডেলটাই কিন্তু ম্যাক্সিমাম তোমার বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য একটা মডেল হয়েছে এবং এটা একটা পরীক্ষিত মডেল। এটা আজকে একদম কি প্রমাণিত হয়েছে। তো যাই হোক, এখানে আরেকটা কথা উল্লেখ করা প্রয়োজন যে এই যে আমরা বিগ ব্যাং বলতেছি, বিগ ব্যাং এটা কিন্তু কোনো মানে একটা আমরা যে বলতেছি যে মহাবিস্ফোরণ বা এক্সপ্লোশন, এটা কিন্তু আসলে বিস্ফোরণ বা এক্সপ্লোশন ছিল না, বরং তা ছিল একটা অনন্য বিন্দু বা একটা যে সিঙ্গুলারিটি যেটা আমরা বললাম। তো এই সিঙ্গুলারিটির কি একটা মহা সম্প্রসারণ, এক্সপ্যানশন, মানে নট এক্সপ্লোশন। এটা হচ্ছে তোমার কি সিঙ্গুলারিটি বা এটা এই যে মহা সম্প্রসারণ, এটা হচ্ছে তোমার এক্সপেনশন, EXPANSION, এক্সপেনশন।